আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকে জানিয়েছো যে আমাদের যে লিখিত অংশ আছে তার একটা আহ, পূর্ণাঙ্গ একটা সাজেশন দেন। তারই ধারাবাহিকতায় আজকে দেখো বাংলা দ্বিতীয় পত্রের লেকচার ৮ এখানে আলোচনা করা হবে, বা বলা হবে যে তোমরা কোন সারাংশ বা সারমর্মগুলো পড়বা বা ভাব সম্প্রসারণ কোনগুলো পড়বা, কিভাবে লিখলে তোমরা সর্বোচ্চ মার্ক তোমরা পাবে, তার একটা বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ক্লাসটিতে। মানে খুবই কম সময় হবে আর কি। শুরুতে আমরা আলোচনা করব সারাংশ কোনগুলো পড়বা। তার আগে তোমরা অনেকেই এই অংশগুলো কিন্তু দেখো না, বইয়ে যে লেখার যে নিয়ম বা পদ্ধতি থাকে আর কি, সেটা কিন্তু অনেকেই জানো না বা দেখো না আর কি। দেখো, এই সারাংশ লেখার ক্ষেত্রে সার অংশ তোমাকে আগে বুঝতে হবে। সারাংশ মানে কি? প্রায় 15টা লাইন থাকতে পারে, 10টা লাইন থাকতে পারে। তুমি সেখান থেকে তার 3/1 তুমি লিখবে। মানে মূল অংশটা, সার মানে মূল অংশটা তোমাকে লিখতে হবে। দেখো, প্রদত্ত রচনার বিবরণ ও ভাবকে অনুসরণ করে সারাংশ সারমর্ম লিখতে হবে। এইগুলো তোমাকে মেনে চলতে হবে। যে যাই বলুক না কেন, বোর্ড বইকে কিন্তু সবাই বেজ হিসেবে ধরে। বোর্ড বই যা থাকবে এই অনুসারে তোমাকে এটা ফলো করে লিখতে হবে। অনধিক 4 বাক্য বা 40 শব্দের মধ্যে সারাংশ সারমর্ম সীমিত রাখা দরকার। 4টা বাক্য, অনেকেই 5টা বা 6টা বাক্য লিখবে। একটা, মনে করো একটা পেজ, এই পেজের 3/1 তুমি লিখবে। প্রদত্ত যে রচনা দেওয়া থাকবে তার মূল কথা যাতে দেখো সারাংশ বা সারমর্মে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ তোমার কাছে যে মূল কথাটা জানতে চেয়েছে, যে কি পয়েন্টগুলো, সেটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে ওই 4টা বাক্যের মাধ্যমে। সারমর্ম বা সারাংশ লেখার সময় উদাহরণ, উদ্ধৃতি মানে কোনো ব্যক্তির উক্তি, পরিসংখ্যান মানে বিভিন্ন উপাত্ত, ছক, এইগুলো দেওয়া যাবে না, পুরোপুরি বাদ দিতে হবে, এগুলো দেওয়াই যাবে না। সারাংশ সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্য ধর্মিতা, কোনো প্রেমালাপ বা এইগুলো কিছু দেওয়া যাবে না আর কি। ভাষা হতে হবে দ্ব্যর্থহীন, মানে সহজ হতে হবে আর কি, যেটা বোধগম্য এবং আবেগ বর্জিত। তার মধ্যে তোমার আবেগ, ভালোবাসা, ওই যে বলে না, আমার আবেগ কাজ করেছিল তখন বিবেক কাজ করেনি, এই যে আবেগ বর্জিত হতে হবে। সারাংশ সারমর্মে পুনরাবৃত্তি মানে একই কথা বারবার দেওয়া যাবে না, একই কথা বারবার লেখা যাবে না, বা একই শব্দ। সারাংশ বা সারমর্ম লেখার সময়ে নিজস্ব বক্তব্য, মন্তব্য বা মত প্রকাশের কোনো সুযোগ নাই। এই হচ্ছে সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম। এবার দেখো একটা উদাহরণ মূল বই থেকে। এখানে অর্থাৎ কয়টা লাইন দেখো আছে? 1টা 2টা 3 4 5 6 7টা লাইন আছে এখানে, মানে লাইন আরো বেশি হবে আর কি। কিন্তু দেখো মূল অংশটুকু কত, দেখো 3 বা 4 লাইনের মধ্যে লিখে দিয়েছে। তাহলে এইভাবেই তোমাকে লিখতে হবে। এবং লেখার ক্ষেত্রে এখানে যেন কোনো কাটা ছেঁড়া না থাকে, এদিকে একটু খেয়াল করবা, যাতে কাটাকাটি না থাকে এবং একই শব্দ দুইবার যাতে ব্যবহার না করো, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাকে। এবার দেখো কোন সারাংশগুলো তোমাকে পড়তে হবে। এখানে গুরুত্ব অনুসারে দিয়েছি যে মাতৃস্নেহের তুলনা নাই, এটা পড়বা। তারপরে দেখো আছে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, অর্থাৎ শুরুর অংশগুলো দিয়েছি, এগুলো তোমরা পড়ে নিবে, কারণ এই লিখিত অংশগুলো তোমাদেরকে আগে শেষ করতে হবে। অতীতকে ভুলে যাও, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, মহাসমুদ্রের শত বৎসরের অভ্যাস এক ভয়ানক জিনিস, জাতিকে শক্তিশালী শ্রেষ্ঠ করতে হবে, মানুষের মূল্য কোথায়, অর্থাৎ এই 8টা পড়বা। এখানে দেখো বইয়েই আছে যে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ। তারপরে যদি একটা এখান থেকে পড়ি আর কি, দেখো এই যে অভ্যাস ভয়ানক জিনিস, এই যে এইটা হচ্ছে তোমাকে দিয়েছে, এখান থেকে তোমাকে সারাংশ লিখতে হবে। মূল কথা যে অভ্যাস, দেখো মানুষ অভ্যাসের দাস, কোনো অভ্যাসকে একদিনে বদলানো যায় না। অভ্যাসকে আসলে স্বভাবের সাথে মানে লেগে থাকে, বদলানো যায় না। অভ্যাস বদলানোর জন্য নিয়মিত চেষ্টা করতে হয়। নিজেকে চরিত্রবান করতে চাইলে ধীরে ধীরে মিথ্যাচার ত্যাগ করার চেষ্টা করতে হবে। এরপরে মহাসমুদ্রের বৎসরের, এটা দেখো কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছে, দেখো লাইব্রেরির সঙ্গে নীরব মহাসাগরের তুলনা করা যায়। যুগ যুগ ধরে অগণিত জ্ঞানী গুণী মানুষের চিন্তা ভাবনা বইয়ের পাতায় স্থায়িত্ব লাভ করে। মানুষের অর্জিত যে জ্ঞান, মানুষ যে অর্জন করা যে জ্ঞানটা, এটা বইয়ের মাধ্যমে লাইব্রেরিতে সঞ্চিত হয়। এটা কয়েকবার পড়বা, এটা অনেক গুরুত্বপূর্ণ। কোনো না কোনো বোর্ডে তোমরা কমন পেয়ে যাবা যে মানুষের মূল্য কোথায়। অর্থাৎ চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্ম মানুষের মর্যাদা নির্ধারণ করে। অর্থাৎ একজন মানুষের কোনগুলো দ্বারা নির্ধারিত হতে পারে? সে তার চরিত্র, তার মনুষ্যত্ব, জ্ঞান ও কর্ম।
চরিত্র গুণেই মানুষ অন্যের শ্রদ্ধা লাভ করতে পারে। যিনি সত্যবাদী, বিনয়ী, জ্ঞানী, পরোপকারী, মানে অন্যকে উপকার করে, ন্যায়পরায়ণ, স্বাধীনতা প্রিয় ও সজ্জন, তিনি হচ্ছে চরিত্রবান। এই যে মূল বইয়ে যেগুলো আছে এইগুলো আগে প্রাধান্য দিয়ে আর কি পড়তে হবে, এরপর হচ্ছে বাকি অংশগুলো। এরপরে দেখো সারমর্ম। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বাধাই আছে, অর্থাৎ সারমর্মগুলো দেখো। দৈন্য যদি, এই যে এটা কোনো না কোনো বোর্ডে আসবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে স্বর্গ নরক, স্বর্গ নরক প্রাপ্তি ঘটে পরকালে, এমনটি প্রচলিত ধারণা। কিন্তু পৃথিবীতে স্বর্গ কিংবা নরক রচনা করা সম্ভব। প্রীতি ও প্রেমেই স্বর্গীয় সুখ আসে, মানে প্রীতি ও প্রেমেই স্বর্গীয় সুখ আসে, হিংসা ও কুপ্রবৃত্তি দেয় নরক যন্ত্রণা। আর একটা লাইন তুমি বাড়াতে পারো আর কি। এরপরে দেখো এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে তার স্থান। এটা সম্পর্কে কি বলা হয়েছে, অর্থাৎ নতুনকে সবসময় জায়গা ছেড়ে দিতে হয়, পুরাতনকে চলে যেতে হবে। বর্তমান পৃথিবী নানা সংকটে জড়িত আছে, জর্জরিত আছে। নতুন প্রজন্মের জন্য পৃথিবীকে সুখকর বাসযোগ্য করে তোলার দায়িত্ব পুরাতন প্রজন্মের, অর্থাৎ পুরাতন প্রজন্ম তারা নতুনদেরকে বাসযোগ্য করে দেওয়া দায়িত্ব। এই যে আসিতেছে শুভ দিন, এটা দেখবা বসুমতী, এটা কোনো না কোনো অনেক বোর্ডে আসবে। এটা এই যে স্বর্গ নরক, তারপরে যে বসুমতী কানন, এই যে এটা। অর্থাৎ দেখো শস্য সম্পদ অর্জন করা কষ্টসাধ্য, তাই মানুষের শক্তি, সামর্থ্য, শ্রমের এত মূল্য। অন্যের করুণার উপর নির্ভরশীল না হয়ে মানুষের দেখো হলে মানুষের মর্যাদা বাড়ে না। মানুষ নিজেই হচ্ছে অন্যের উপর কেন নির্ভরশীল হবে আর কি। কষ্ট করে পাওয়া ফলের মধ্যে মানুষের গৌরব নিহিত। এ হচ্ছে সারমর্মগুলো। আরো কোনগুলো পড়বা দেখো, কোথায় স্বর্গ কোথায় নরক, আসিতেছে শুভ দিন, শৈশবে সদুপদেশ, মানে প্রথম লাইন দেওয়া আছে আর কি, প্রথম আর শেষ লাইন, সার্থক জনম, তারপরে বসুমতী কেন তুমি, নিন্দুকের বাসী, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে। অর্থাৎ এইগুলো তোমরা এখনই পড়ে নিবে, আর শেষ মুহূর্তে আরো শর্টকাট সাজেশন দিয়ে দিব। এবার দেখো ভাব সম্প্রসারণ আমাদের মূল বইয়ের কত নম্বর পেজে আছে, 142 নম্বর পেজ। তোমাকে আগে জানতে হবে ভাব সম্প্রসারণ তুমি কিভাবে লিখবে। এটা দেখো পরিচ্ছেদ 46-এ আছে। অর্থাৎ তোমাকে ভাব সম্প্রসারণে প্রধানত 3টি অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশ মানে একবার মূল কথা দিবে সেখানে, অর্থাৎ ভাবের অর্থ। দ্বিতীয় অংশ অর্থাৎ বডি ভাগ, ব্যাখ্যা থাকতে হবে এখানে। তৃতীয় অংশে কি থাকবে, ভাবের তাৎপর্য বা উপসংহার যেটাকে বলো। এক্ষেত্রে আমি বলবো যদি তোমার হুবহু কমন এসে যায় তাহলে 3টা প্যারায় তুমি ওই যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, উপসংহার লিখবে। আর দেখছো যদি কমন আসেনি সেক্ষেত্রে তুমি হচ্ছে 3টা প্যারায় লিখবে, জাস্ট মূল ভাব ওইগুলো লেখার দরকার নাই। এবার দেখো ভাব সম্প্রসারণের এই অংশগুলোকে আলাদা 3টি অনুচ্ছেদে উপস্থাপন করা হয়, মানে 3টা পরিচ্ছেদে আর কি। ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয়, মানে বডি যে অংশ তুমি লিখবে, যে অংশের মধ্যে তুমি বিস্তারিত লিখবে সেখানে তুমি যুক্তি দেখাতে পারো, উদাহরণ দিতে হয় এবং একটা আর একটার সাথে তুলনা করতে হয়। ভাব সম্প্রসারণের বাক্যগুলো যাতে পরস্পর একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের জন্য সম্পর্ক থাকে। প্রথমে একটা বাক্য লিখলে তারপর দেখো অন্য একটা বাক্য লিখলে যার সাথে কোনো যোগসূত্র নাই, কোনো সম্পর্ক নাই, কোনো কো রিলেশন নাই, এটা থাকা যাবে না। মানে একটা বাক্যের সাথে আর একটা বাক্যের জন্য সম্পর্ক থাকে, এদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যাখ্যা ব্যবহার করা যেতে পারে, মানে কোনো ব্যক্তি বা মনীষীর, কোনো কবি সাহিত্যিকদের উদ্ধৃতি মানে মুখের বাণী, এটা ব্যবহার করতে পারো। ভাব সম্প্রসারণে আলাদা কোনো শিরোনামের দরকার হয় না, বা শুরুতে এটা তুমি তো দিবেই যে কোন সম্পর্কে তুমি লিখছো, তারপরে এইভাবে লিখবে আর কি। মূল ভাবটি রূপক বা প্রতীকীর আড়ালে থাকে তাকে স্পষ্ট করতে হবে। যেমন নিম গাছ গল্প একটা প্রতীকী গল্প, এই গৃহবধূ সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ প্রতীকী আকারে তোমাকে ব্যাখ্যা করতে হবে। ভাব সম্প্রসারণ করার সময় প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না, মানে কে লিখেছে সেটা উল্লেখ করবা না। কম বেশি 200 শব্দ বা 20টি বাক্যের মধ্যে তোমার ভাব সম্প্রসারণ সীমিত রাখা উচিত। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কয় পৃষ্ঠা লিখবো। অনেকের এক পেজে সাধারণত 12 পেজ লেখার কথা, 12 পৃষ্ঠা মানে 12 লাইন আর কি এক পেজে। তাহলে এখানে বলেই দিয়েছে বোর্ড বইয়ে যে 20টি বাক্য, তাহলে তোমার এই যে 20টা বাক্য লিখতে তোমার কয়টা পেজ লাগবে, কয়টা বলো তো, একটা দুইটা তো লাগে, কিন্তু তুমি 2.5 পেজ মতো লিখবে, এটা 2.5 পেজ মতো লিখবে এই ভাব সম্প্রসারণ। এবার একটা দেখায় আর কি,
এই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা যেন ঝলসানো রুটি, এটা তোমার ব্যাখ্যা করতে বলবে, লিখতে বলবে। প্রথমে তুমি লিখবে ভাব সম্প্রসারণ, মূল কথাটা দিবে। এবার এই বডি অংশে সম্প্রসারিত ভাব, এই বডি অংশে তুমি ব্যাখ্যা করবে, এখানে তুলনা করতে পারো বা একটার একটার সাথে ব্যাখ্যা করতে বলতে পারো। তারপর এখানে তোমার হতে পারে কোনো উদ্ধৃতি ব্যবহার করতে পারো। আর শেষে দেখো মন্তব্য বা হচ্ছে উপসংহার দিবে, অর্থাৎ 3টা প্যারাই তুমি লিখবে। এবার ভাব সম্প্রসারণের জন্য কোনগুলো তুমি পড়বা দেখো। মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মধ্যে নয়, অর্থাৎ কীর্তিমানের মৃত্যু নয়, এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনি আচরি ধর্ম শিখাও অপরে, তারপরে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কোন বোর্ডে এসেছে কত সালে সেগুলো দিয়েছে এখানে। দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়, অন্তরায় মানে বাধা, প্রাণ থাকলেই প্রাণী হয়, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, কীর্তিমানের মৃত্যু নয় 100% এটা। স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা 100%, কারণ এটা বর্তমান প্রেক্ষাপটের সাথে সাদৃশ্যপূর্ণ আর কি। তারপরে দেখো স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, গ্রন্থগত বিদ্যা পরস্থ, তারপরে নানান দেশের, এটা গুরুত্বপূর্ণ। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে, অর্থাৎ এইগুলো একবার হলেও রিডিং পড়ে রাখবা, অর্থাৎ মুখস্থ করতে যাবা না, বুঝে বুঝে পড়বা। এই ছিল হচ্ছে আমাদের সারাংশ, সারমর্ম কিভাবে লিখবে, গুরুত্বপূর্ণ সাজেশন, ভাব সম্প্রসারণ কিভাবে লিখবে, কত পেজ লিখবে সেটা বিস্তারিত বললাম, সংক্ষিপ্ত এটা। আর এরপরেও যদি তোমাদের আরো শর্ট সাজেশন লাগে, শেষ মুহূর্তে 15 দিন আগে আরো বাছাইকৃত সাজেশন আর কি দিব, এগুলো আগে শেষ করো। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে জানাবো যে রচনা কোনগুলো পড়বা, এবং একটা রচনা লিখলে তুমি সর্বোচ্চ মার্ক কেমন পাবা, কত পয়েন্ট দিতে হবে, কতগুলো পয়েন্ট দিতে হবে, কিভাবে লিখতে হবে, তার বিস্তারিত আলোচনা থাকবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে পড়তে থাকো।